जी मैम, अल्हम्दुलिल्लाह। जी मैम। যাক, সকালে স্যার ক্লাস নিছে তো না? हाँ मैम जी मैम। नीचे। তাহলে আমরা যেহেতু মাউথওয়াশের কিছু বাকি ছিল, ওগুলো আমরা পরে করে নিব। মানে পেনড্রাইভটা, লেকচার পেনড্রাইভটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি বুঝতে পারি না যে কত পড়ানো হয়েছিল। আমরা নতুন আরেকটা টপিক শুরু করি আজকে, ডেন্টাল ডিসেনসিটাইজিং এজেন্টস এন্ড ফার্মাকোলজিক্যাল কন্ট্রোল অফ ডেন্টিন হাইপারসেনসিটিভ। এটা হচ্ছে পার্ট 1 এর আইটেম। তোমাদের তো আইটেম পার্ট নাই না? मैम আছে ছবি আছে। ছবি আছে, আচ্ছা। তাহলে আমাদের এটা হচ্ছে পার্ট 1 এর আইটেম হচ্ছে ডেন্টাল ডিসেনসিটাইজিং এজেন্টস এন্ড ফার্মাকোলজিক্যাল কন্ট্রোল অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। এটা আমাদের পার্ট 1 এ পড়ানো হয়নি। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। কি একটা জিনিস আসছে এটা। Dentin hypersensitivity is a transient tooth pain characterized by a short, sharp pain arises from exposed dentin in response to a stimulus. দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। তবে তাহলে ডেন্টিন হাইপারসেনসিটিভ হচ্ছে এক ধরনের ট্রানজিয়েন্ট পেন, টুথ পেন। তবে এখানে কিছু শর্ত আছে, যেটা হবে শর্ট শার্প পেন, খুবই শর্ট, শর্ট শর্ট শার্প পেন প্রত্যেকে অ্যারাইজেস ফ্রম এক্সপোজড ডেন্টিন। এক্সপোজারের কারণে এই পেনটা আসবে ইন রেসপন্স টু স্টিমুলাস। মানে কয়েকটা শর্ত বিদ্যমান। একটা হচ্ছে এক্সপোজ ডেন্টিন থাকতে হবে এবং কোন একটা স্টিমুলাস দিয়ে পেইনটা তৈরি হবে। স্টিমুলাস না থাকলে পেইন তৈরি হলে এটা আমরা ডেন্টিন হাইপারসেনসিটিভিটি বলবো না। স্টিমুলাস ছাড়া যদি পেইন তৈরি হয় স্পন্টিনিয়াসলি, তখন এটাকে আমরা অন্য একটা ডিজিজে চলে যাব, তখন এটা পালপাডিসের পেনে চলে যাবে। তাহলে এখানে একটা শর্ত মনে রাখতে হবে, একটা স্টিমুলাস থাকবে আর একটা ডেন্টিন এক্সপোজ হইতে হবে। তোমরা রেসপন্স করবা, কথা শুনতে পাচ্ছ কিনা, কথা রেসপন্স করবে। তাহলে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি আমরা আমরা শুনি দাঁত শিরশির করে, পেশেন্টের কাছ থেকে শুনি না, দাঁত শিরশির করে। দাঁত শিরশির আর একটা হচ্ছে পেন, কিন্তু আলাদা জিনিস। দাঁত শিরশিরটা হবে একটা স্টিমুলাসের কারণে, একটা ট্রানজিয়েন্ট, খুবই শর্ট, একটা ট্রানজিয়েন্ট শর্ট শার্প পেন হবে এবং সেটা থাকবে, লাস্টিং করবে একদম শর্ট ডিউরেশন। অর্থাৎ যতক্ষণ স্টিমুলাস থাকবে অতক্ষণ পেনটা হবে, স্টিমুলাস চলে গেলে পেনটা চলে যাবে। যেমন ধরো ঠান্ডা গরম, অনেকে পেশেন্ট করে যে আমার ঠান্ডা গরমে শিরশির লাগে। বলো না, অনেকে ঠান্ডা গরমে শিরশির লাগে অথবা আইসক্রিম খাওয়ার সময় শিরশির লাগে। আমি ঠান্ডা গরম জি বাদ ম্যাম। দিলে আর শিরশির, এটাই হচ্ছে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। এখন তাহলে আমরা কি কি কারণে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি হয়, অর্থাৎ সেনসিটিভিটির কি কি কারণ হতে পারে, কজটা। তাহলে তাহলে মেইনলি এখানে ম্যাক্সিমামটা কি, ডেন্টিনাল টিউবুল গুলো এক্সপোজের কারণে কিন্তু মেইনলি ডেন্টিন হাইপারসেনসিটিভিটি হচ্ছে। তাহলে কি কি কারণে ডেন্টিনাল টিউবুল গুলো এক্সপোজ হওয়ার চান্স আছে, এটা হচ্ছে কজেস অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি অথবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। একই প্রশ্ন, ভিন্ন ভিন্ন প্রশ্ন হলেও আনসার একই, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি অথবা কজেস অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। ক্লিয়ার? নাম্বার জি ম্যাম। 1, অ্যাব্রেশন। অ্যাব্রেশন অ্যাব্রেশন মানে কি? অ্যাব্রেশন ব্রাশ, আমরা মনে রাখবো ব্রাশের সাথে যেটা রিলেটেড সেটা, ব্রাশের সাথে যেটা রিলেটেড সেটা হবে আমার অ্যাব্রেশন। তাহলে অ্যাব্রেশনের কারণে কোন সারফেসে আমরা বেশি ব্রাশ করি? প্রথমে আমরা সার্ভাইকাল ব্রাশ করি এরিয়াতে। লেবিয়াল অথবা বাক্কাল সারফেসে, লেবিয়াল বা বাক্কাল সারফেসে।
লেবিয়াল বা বাক্কাল সারফেস। তাহলে এখানে অ্যাব্রেশনটা হবে লেবিয়াল এবং বাক্কাল সারফেসে সার্ভাইকাল এরিয়াতে। এটা লিখে রাখো, নোট লিখে রাখো এগুলো। তাহলে অ্যাব্রেশন হবে মেইনলি লেবিয়াল সারফেস আর বাক্কাল সারফেসে সার্ভাইকাল এরিয়াতে, তো সার্ভাইকাল রিজিয়নে। তাহলে কি আমরা ব্রাশ করব না? করবো ম্যাম। ফল্টি তাহলে কোন টেকনিকটা ক্ষেত্রে আমাদের, হ্যাঁ তাহলে কোন ক্ষেত্রে আমাদের অ্যাব্রেশন হবে? আমরা যখন Faulty ডেন্টিসাইটিস করেছিলাম হ্যাঁ তখন বলেছিলাম যে যদি আমার অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল যদি বেশি থাকে, অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল যদি বেশি থাকে তখন আমাদের অ্যাব্রেশন হবে। তাহলে যদি অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল বেশি থাকে অথবা অনেকক্ষণ ধরে যদি আমরা ব্রাশ করি, লং ডিউরেশনে ব্রাশ করলাম অথবা প্রেসার বেশি দিলাম অথবা আমার টেকনিকটা ফল্টি, নরমালি আমাদের অ্যাকসেপ্টেড টেকনিক কোনটা? বাস টেকনিক। ব্রাশিং টেকনিক কি তোমাদের পড়ানো হয়েছে? পাবলিক কিন্তু তোমাদের নাই মনে হয়। ম্যাম পড়াইছিল Public এসডিএম এ। এসডিএম এ পড়াইছে ব্রাশিং টেকনিক না? তাহলে আমাদের হচ্ছে মেইনলি এটা বাস টেকনিক, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্ভাইকাল মার্জিন থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আপস এন্ড ডাউনস, উপরে নিচে অথবা সার্কুলার, এটা হচ্ছে বাস টেকনিক। আমরা কখনো ট্রান্সভার্সলি ব্রাশ করব না, পেশেন্টকে আমরা নিষেধ করব ট্রান্সভার্সলি অথবা সামনে পিছনে ব্রাশ না করতে। ব্রাশ করতে হবে আপস এন্ড ডাউনস, উপরে নিচে। তাহলে যদি ফল্টি টেকনিক হয়, আমরা যদি বেশি অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল ইউজ করি অথবা লং ডিউরেশন যদি ব্রাশ করা হয়, আর যদি এক্সেসিভ ফোর্স যদি দেওয়া হয়, আর একটা হচ্ছে তোমার ওই যে ব্রিসেল যেগুলো আছে, ব্রাশের যে ব্রিসেলগুলোতে হার্ড হয়। আবার অনেকে আছে অনেকদিন ধরে একটা ব্রাশ অনেকদিন ইউজ করে, ব্রিসেলগুলো সব ব্যান্ড হয়ে গেছে, তারপরেও ব্রাশ করে, সেক্ষেত্রেও আমাদের অ্যাব্রেশন হবে। তাহলে এটা এক জিনিস একটা মনে রাখা যায়, ব্রাশিং এর সাথে যেটা রিলেটেড সেটাই হবে আমার অ্যাব্রেশন। এটা কোন লোকেশনটা কোথায়, অ্যাব্রেশনটা কোথায় হচ্ছে? লেবিয়াল এন্ড বাক্কাল সারফেস, বাক্কাল সারফেসে সার্ভাইকাল রিজিয়নে। অন্তপক্ষে একটু মনে রাখতে হবে লোকেশনটা কোথায়, অ্যাব্রেশনের লোকেশন কোথায়। আমি লেকচার শেষে কিছু ছবি দেখাবো, তাহলে তোমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে কোনটা অ্যাব্রেশন, কোনটা ইরোশন, কোনটা অ্যাট্রিশন। এরপর দেখো অ্যাট্রিশন। অ্যাট্রিশন মানে হচ্ছে টিথের সাথে রিলেটেড, টুথ টু টুথ কন্টাক্টের কারণে যে টুথ ওয়্যারটা হবে সেটা হচ্ছে অ্যাট্রিশন। টুথ টু টুথ কন্টাক্ট, তাহলে কোন সময় আমাদের দাঁতে দাঁতে কন্টাক্টের কারণে, আমাদের মাস্টিকেশনের সময় দাঁতে দাঁতে কন্টাক্ট করছে, অথবা আমরা কোনো হার্ড অবজেক্ট ইয়া করছি, বাইট করছি। তারপর অনেক সময় হচ্ছে ব্রুক্সিজম, ব্রুক্সিজমকে নাম শুনেছো? ব্রুক্সিজম ঘুমের মধ্যে মানুষ অনেকে দাঁত ক্যার করে বলে না, অনেক আওয়াজ, ঘুমের মধ্যে দাঁত আওয়াজ দাঁতে দাঁতে অনেক সাউন্ড হয়, এটাই হচ্ছে ব্রুক্সিজম, এটা আওয়াজ আসতেছে। তাহলে ব্রুক্সিজম, হার্ড অবজেক্ট বাইটিং, আর হচ্ছে ওই যে ব্যাটেল নাট সুইং, মানে যে সুপারি, অনেকে সুপারি ইয়া করে তাপাই, ওই সুপারি থেকেও আমাদের টুথের অক্লুশন, অক্লুসাল সারফেসটা আমাদের অ্যাট্রিটেড হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাট্রিশন। তাহলে অ্যাট্রিশনটা কোন জায়গায় হয়? ক্লোজাল সারফেস। টুথ টু টুথ কন্টাক্ট কোন সারফেসে বলো? টুথ টু টুথ কন্টাক্ট কোন সারফেসে হয়? অক্লুসাল Occlusal সারফেস আর ইনসিজাল সারফেস, ইনসিজাল এজ আর অক্লুসাল সারফেস। তাহলে লিখে রাখো অ্যাট্রিশনের লোকেশন হবে পোস্টেরিয়র টিতে অক্লুসাল সারফেস আর অ্যান্টেরিয়র টিতে ইনসিজাল এজ। এটা কারণ কি কারণ হতে পারে? ব্যাটেল নাট সুইং, তারপর হার্ট অবজেক্ট বাইটিং, তারপর হচ্ছে ব্রুক্সিজম। এটা যেহেতু আমরা কন্টিনিউয়াস আমরা মাস্টিকেশনে থাকি, তাহলে এই জন্য আমাদের এইজের সাথে সাথে আমাদের টুথে অক্লুসাল সারফেস আস্তে আস্তে কিন্তু এটা ওয়ে হয়ে যায়, চলে যায় আস্তে আস্তে, কিন্তু আমাদের যে কাজগুলো যেগুলো আমাদের যেগুলো পয়েন্টার থাকার কথা ছিল কাজগুলো আস্তে আস্তে কিন্তু ফ্ল্যাট হতে থাকে। এটা বয়সের কারণে, এইজের কারণে এটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যায়, তার মানে হচ্ছে আমাদের এনামেলটা আস্তে আস্তে লস হতে থাকে। তাহলে এনামেল লস হলে কিন্তু আমাদের সেন্সিটিভিটি হবে না। এনামেল লস হওয়ার পর যদি ডেন্টিনাল টিউবগুলো যদি এক্সপোজ হয় তখনই আমার সেন্সিটিভিটিটা ডেভেলপ করবে। এখন কিভাবে সেন্সিটিভিটি ডেভেলপ করবে এটা আমরা পরে মেকানিজম গুলো করবো।
তাহলে নাম্বার 1 বললাম অ্যাব্রেশন, নাম্বার 2 হচ্ছে অ্যাট্রিশন। এগুলো শুধু এখন না, এগুলো একদম তোমার সারা জীবন লাগবে, যে অ্যাব্রেশন অ্যাট্রিশন এগুলো। ক্লিনিক্যাল সাইডে যাও, তোমার যে থার্ড ইয়ারে যাও, ফাইনাল ইয়ারে যাও, সব জায়গায় লাগবে। এরপর হচ্ছে ইরোশন। ইরোশন ইরোশনটা হবে অ্যাসিডের সাথে রিলেটেড। অ্যাসিডের সাথে, তো অ্যাসিড কোথা থেকে আসবে? আমাদের দাঁতের মুখের মধ্যে অ্যাসিড কোথা থেকে আসতে পারে? অ্যাসিড আসতে পারে আমাদের বাইরে থেকে, এনভায়রনমেন্টাল থেকে আসতে পারে, অথবা আমার ভিতর থেকে আসতে পারে। একটা এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক কোনটা? আমার গ্যাস্ট্রিক জুইড যদি আমার যদি ইয়াতে চলে আসে, রিগার্জিটেশন হয়, যাদের অ্যাসিডিটি প্রবলেম তাদের কিন্তু ইরিশনটাও বেশি হয়। অথবা আমরা যদি যে কোল্ড ড্রিঙ্কস খাই, তারপর হচ্ছে বেশি ওই যে সাইট্রাস ফুড যদি বেশি খাওয়া হয়, তখন আমাদের ইরোশন হবে। অ্যাসিড আছে যে, এই জন্য যদি আমরা বেশি অ্যাসিডিক ফুড, অ্যাসিডিক ড্রিঙ্ক যদি বেশি নিই, তাহলে আমার ইরোশন হবে। তাহলে ইরোশন। খালেদুর রহমান, তোমারটা একটু ওখান থেকে মনে হয় সাউন্ড আসতেছে, খালেদুর রহমান থেকে। তাহলে ইরোশন তাহলে আমার কোন সারফেসে হবে একটু আমরা চিন্তা করে বলি তো। প্যালেটাল যদি সারফেস। হ্যাঁ, প্যালেটাল গ্যাস্ট্রিক রিগার্জিটেশন হলে যদি আমাদের ভমিটিং হয়, তাহলে কোন কোন সারফেসটা বেশি কন্টাক্ট আসতেছে? প্যালেটাল সারফেস আর লিঙ্গুয়াল সারফেস। তাহলে প্যালেটাল সারফেস আর লিঙ্গুয়াল সারফেসে তোমার আমরা বলি সার্ভাইকাল, এন্টেরিয়র টুথ আর পোস্টেরিয়র টুথে সবগুলো সার্ভাইকাল রিজিয়নে আমাদের ইরোশনটা হবে। ম্যাম ইরোশনের কজগুলো আবার একটু বলেন। হ্যাঁ, ইরোশনের কজ তাহলে একটা আমরা কেমিক্যাল, যেটা অ্যাসিড বলছি আমরা, গ্যাস্ট্রিক রিগার্জিটেশন, যেটা ইন্ট্রিনসিক করতে গ্যাস্ট্রিক রিগার্জিটেশন, ভমিটিং, এক্সেসিভ ভমিটিং। আর একটা হচ্ছে ওই যে বুলিমিয়া নার্ভোসা, নাম শুনেছো? বুলিমিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা আমাদের নায়িকারা করে নাকি, ওই যে ইনডিউসড ভমিটিং যেটা বলে, ইনডিউসড ভমিটিং। খাওয়াটা খেয়ে নিলাম, কিন্তু আমার আবার হচ্ছে নিজে নিজে বমি করে ফেলে, আঙ্গুল ঢুকিয়ে দেবে, এটাই বলা হয় বুলিমিয়া নার্ভোসা। খাবার খেলাম, খাবার তো খেতে হলো, কিন্তু আবার আমি আবার যেগুলো খেলাম সেগুলো আবার বমি করে ফেলে, এটা ইনডিউসড ভমিটিং বলা হয়, বুলিমিয়া নার্ভোসা। এটার কারণেও আমার ইরোশন হবে। আর এটা যদি আমরা যে কার্বোনেটেড ড্রিঙ্কস যদি বেশি খাই, অ্যাসিডিক ফুড যদি বেশি খাই, তাহলেও আমার ইরিটেশন হবে। আমি একজন থেকে জিজ্ঞেস করি এখন, লিজা, রোপনা লিজা। আছে লিজা? আছে? আনমিউট করো লিজা। রোপনা হাসান লিজা। মানুষজন কি নাই? আছে ম্যাম। জান্নাতুল ফেরদৌস কই? আনমিউট তো করছে না। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস তুমি বলো তাহলে আমাদের অ্যাব্রেশনটা কোন সারফেসে হয়? জি ম্যাম। অ্যাব্রেশন কোন সারফেসে হয়? ল্যাবিয়াল অর বাক্কাল সারফেসের সার্ভাইকাল রিজিয়নে। আচ্ছা, ভেরি গুড। এরপরে হচ্ছে অ্যাট্রিশন কোন সারফেসে হয়? অক্লুসাল সারফেসে। শুধু অক্লুসাল? এনসিওটিতে কোন জায়গায় হবে? ইনসিসাল সারফেস। ইনসিজাল এজে হবে, ইনসিজাল সারফেস হয় না, ইনসিজাল এজ হবে। আর ইরোশন কোন সারফেসে হবে? লিঙ্গুয়াল সারফেস অর প্যালেটাল সারফেসের সার্ভাইকাল রিজিয়নে। সার্ভাইকাল রিজিয়নও হতে পারে, ফুল সারফেসও হতে পারে। আচ্ছা, এখানে একটা বিন্দু দিয়ে আসছে, ওর নাম কি? এখানে নাম টাম লিখে নাই? নাম টাম লিখে না থাকলে আমি বের করে দিব। নাম লিখে আসো। রোল নাম্বার আর নাম লিখতে হবে তো। আচ্ছা, এরপর আরেকজন বলো, নাফতাহিল ইসমাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
রুল 7 না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে অ্যাব্রেশন কোন সার্ভিসে হয়? ম্যাম সার্ভাইকাল রিজিয়নে। সার্ভাইকাল রিজিয়নের কোন সার্ভিসে? প্যালেটাল সার্ভিস, লিঙ্গুয়াল সার্ভিস? लेबियल सरफेस, लेबियल और बक्कल। লেবিয়াল আর বাকল সার্ভিস। এরপর ইরোশনটা কোন সার্ভিসে হবে? ম্যাম ইরোশনটা হবে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস আর প্যালেটাল সারফেসে সার্ভাইকাল রিজিয়ন। আর অ্যাট্রিশন? ম্যাম অ্যাট্রিশনটা হবে ম্যাম অক্লুজাল সারফেস আর ইনসিজাল এডজ। labial and buccal surfaces cervical region এ। অ্যাব্রেশন কি কারণে হতে পারে? Ma'am, faulty brushing technique, long duration brushing technique, and ma'am, abrasive materials টা বেশি থাকলে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার নেক্সটে যাই। ডেন্টাল ক্যারিজ, এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? জি ম্যাম। ডেন্টাল ক্যারিজ। এখন চিন্তা করো, ডেন্টাল ক্যারিজের কারণে শিরশির হবে, ডেন্টাল ক্যারিজের কারণে কিন্তু পেইন হবে না। ডেন্টাল ক্যারিজের কারণে যদি পেইন হয় তখন সেটাকে আমরা হাইপার সেনসিটিভিটি বলবো না, তখন সেটাকে আমরা পালপাইটিস বলবো। এটা খেয়াল রাখবা। তাহলে ডেন্টাল ক্যারিজের কারণে কখনো পেইনের কারণের মধ্যে ডেন্টাল ক্যারিজ কখনো আসবে না। পেইন যখন শুরু হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পালপাইটিস। যতক্ষণ পেইন শুরু হবে না তখন সেটাকে আমরা বলবো ডেন্টিন হাইপার সেনসিটিভিটি। বুঝতে পেরেছি? অর্থাৎ যখন ডেন্টিনাল ক্যারিজ যখন এক্সটেনশন হয়ে পাল্পকে ইনভলভ করবে তখন ইনফ্লামেশন হতে পাল্প হয়ে পালপাইটিস ডেভেলপ করবে, তখনই প্রচুর পেইন হবে। যতক্ষণ পর্যন্ত আমার ডেন্টিনের মধ্যে থাকবে ক্যারিজটা তখন আমার সেনসিটিভিটি হবে, তখন পেইন হবে না। কেমন বুঝতে পারবো? সেনসিটিভিটি হবে কিভাবে বুঝতে পারবো? জি ম্যাম, যেহেতু কোনো পেইন থাকবে না। হ্যাঁ, সেটা হচ্ছে মানে পেশেন্ট বলবো আমার শিরশির লাগে, কিরকম যেমন ঠান্ডা গরম করে শিরশির লাগে, আবার নাই চলে গেছে, পেইন না। যখনই কোনো স্টিমুলাস যাবে তখনই আমার শিরশিরটা লাগবে। ট্রানজিয়েন্ট একটা পেইন হবে শুধুমাত্র স্টিমুলাসের কারণে, অন্য কোনো স্টিমুলাস না থাকলে আমার সব ঠিক। যেমন বাতাস লাগতে পারে, অথবা ঠান্ডা পানি লাগতে পারে, অথবা আইসক্রিমের কারণে হতে পারে, অথবা গরম পানি হতে পারে, এই কারণে আমার শিরশির লাগে। ম্যাম টিংলিং সেনসেশন যেটা ওঠাই, টিংলিং সেনসেশন একটা হয়, টিংলিং সেনসেশন এটা জি হ্যাঁ শিরশির অনুভব করতে পারে। পাশে অনেক সময় আমাদের বলতে লাগে, এটা দাঁত টক টক হয়ে যায়, কেমন জানি তেমন টক টক ভাব, এটা সব হাইপারসেনসিটিভিটি। ক্যারিজ কি জিনিস মেইনলি হচ্ছে আমার প্রথম এনামেলটা লস হয়, এনামেল লস হওয়ার পর আমার ক্যারিজটা ডেন্টিন ইনভলভ করে, ডেন্টিন ইনভলভ করার কারণে আমার ডেন্টিনাল টিউবগুলো এক্সপোজ হয়, যার কারণে আমার হাইপারসেনসিটিভিটি ডেভেলপ করে। এবং ওইখান থেকে যদি আমরা যদি ডেন্টাল ক্যারিজটা আনট্রিটেড রেখে এটা আস্তে আস্তে ক্যারিজটা এক্সটেনশন হয়ে ডেন্টাল পাল্প পর্যন্ত এক্সটেনশন হয়ে যায়, ইনভলভ করে যায়, তখন এটার তখন বলছে আমার প্রচুর ব্যথা, তখন পেশেন্ট বলবে যে ব্যথা, ঘুমতে পারি না, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি না, এগুলো হচ্ছে আমার পেইনের ক্যারেক্টার। পেশেন্ট এটা আমাকে এভাবে এক্সপ্লেইন করবে, তখন এটা হাইপারসেনসিটিভিটি নাই, এটা হচ্ছে পালপাইটিস চলে গেছে। ঠিক আছে, এখন আসো ক্র্যাক সিনড্রোম। ক্র্যাক টুথ সিনড্রোম, এই নামটা তো মানে আমরা শুনেছি মনে না? ইনসান No, ma'am. না ম্যাম শুনিনি। নতুন শব্দ, আমাদের নতুন শব্দ না তাহলে? জি ম্যাম। ক্র্যাক লাইন তো চিনি না, একটা ফ্র্যাকচার লাইন,
ফ্র্যাক লাইনটা হচ্ছে একটা মানে ইনকমপ্লিট ফ্র্যাকচার লাইন ইনভলভিং এনামেল এন্ড ডেন্টিন। ইনকমপ্লিট ফ্র্যাকচার লাইন ইনভলভিং এনামেল এন্ড ডেন্টিন, এটা পুরোটা তো একদম টুথ আলাদা হয়ে গেছে, এটা এরকম না। ফ্র্যাকচার লাইনটা ভিতরে আছে কিন্তু হচ্ছে ইনকমপ্লিট, পুরোটাই কমপ্লিট হয় নাই। এনামেল এবং ডেন্টিন তখন একটা প্রচুর পেইন হয়। আমরা এখন পাল খুঁজে যাচ্ছি না, আমরা ডেন্টিন রিডিং করছি। তাহলে ইনকমপ্লিট ফ্র্যাকচার লাইন ইনভলভিং এনামেল এন্ড ডেন্টিন। এখানে পেশেন্ট কমপ্লেন করতে পারে যে আমি যখন কামড় দেওয়ার সময় কোনো ব্যথা নেই, যখন আমি ছেড়ে দিব তখন আমার শিরশিরটা লাগে। কামড় ছেড়ে দেওয়ার সময় শিরশিরটা লাগবে, কামড় দিয়ে থাকলে ভালো লাগে, আরাম লাগে। এটাই হচ্ছে ক্র্যাক টুথ সিনড্রোম, অর্থাৎ ইনকমপ্লিট একটা ক্র্যাক লাইন পাওয়া যাবে টুথের মধ্যে। ম্যাম বাইটিং অবস্থায় কেন পেন ফিল হয় না যখন মানে কামড় দেওয়ার অবস্থা যখন কামড় দিয়ে ফ্র্যাকচার থাকে তখন নার্ভের মধ্যে ওরকম প্রেসার পড়ে না। যখন আমরা বাইকটা ছেড়ে দিব, যেহেতু এটা ইনকমপ্লিট ফ্র্যাকচার লাইন, তখন এটা আবার যখন লেগে যায় তখন যেটি নার্ভ ইরিটেট করে তখনই সেনসিটিভিটি ডেভেলপ হয়। অর্থাৎ সেনসিটিভিটি যখন আমরা মেকানিজমটা করবো, যখন ফ্লুইড মুভমেন্টের কারণে ফ্লুইড মুভমেন্ট তখন বেড়ে যায়, ডেন্টিনাল টিউবুলার ফ্লুইড মুভমেন্ট তখন বেড়ে যায়। এই কারণে আমার বাইটিং অবস্থায় কোনো পেইন নাই, সেনসিটিভিটি নাই। যখন বাইটটা রিলিজ হবে তখনই সেনসিটিভিটি ডেভেলপ করবে। তারপর হচ্ছে ফ্র্যাকচার টুথ। ফ্র্যাকচার টুথেও যদি আমার ডেন্টিনাল টিউবুল এক্সপোজ হতে পারে, যখনই restoration, আমি একটা রেস্টোরেশন দিয়ে দিই, এখন রেস্টোরেশন দেওয়ার পর আমরা ফল্টি রেস্টোরেশন হয়, তাহলে আমার যে ক্যাভিটি মার্জিন যদি আমার লিকেজ হয়, কোনো কারণে ক্যাভিটি মার্জিন দিয়ে লিকেজ হয়, ওখানে আবার সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করে, তখন এটা হাইপারসেনসিটিভিটি ডেভেলপ করবে। পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমি তো কদিন আগে ফিলিং করিয়েছি কিন্তু আমার এখনো দাঁতে শিরশির লাগে, অথবা আমি 1 মাস 2 মাস আগে শিরশির করলাম, 1 বছর আগে শিরশির করলাম, আমার দাঁতে এই দাঁতটাতেই শিরশির লাগে, তাহলে বুঝতে হবে একে দাঁতে রেস্টোরেশনের পাশ দিয়ে মাইক্রো লিকেজ ডেভেলপ করে। অথবা ইনকমপ্লিট ক্যারিজ রিমুভ করে আমরা ফিলিংটা দিয়ে দিলাম, ক্যারিজটা পুরোপুরি কমপ্লিটলি রিমুভ করি নাই, এর মধ্যে আমরা ফিলিং দিয়ে দিলাম, তাহলে ওখান থেকে আবার সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করতে পারে, ওখান থেকেও পেশেন্টের শিরশির লাগতে পারে। এটা বললাম লিকেজ অফ রেস্টোরেশন আর মাইক্রো লিকেজ। এরপর হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। পেরিওডন্টাল ডিজিজের কারণেও হাইপার সেনসিটিভিটি হতে পারে, আমাদের ক্রনিক পেরিওডন্টাইটিস। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা ডেন্টালের সাথে সম্পর্কিত, ডেন্টিন এক্সপোজ হলেই আমার সেনসিটিভিটি হবে, তাহলে পেরিওডন্টাল ডিজিজে ডেন্টিন কিভাবে এক্সপোজ হওয়ার চান্স আছে? প্রশ্ন আসতেছে? জি ম্যাম। আমার চান্স আছে কিনা, এক্সপোজ হওয়ার চান্স আছে কিনা, তোমাদের কি মনে হয়? পেরিওডন্টাল ডিজিজে ডেন্টিন এক্সপোজ হওয়ার চান্স আছে কিনা? আছে ম্যাম জিঞ্জিভাটা যদি নিচে নেমে যায়, জিঞ্জিভাটা যদি নিচে নেমে যায়, না জিঞ্জিভাটা যদি তোমার এপিক্যালি মাইগ্রেট করে, এটা বলতে হবে, যেমন উপরে দাঁত উপরে যাবে, নিচে দাঁত নিচে যাবে। জিঞ্জিভা না, এটা হবে তোমার জাংশনাল ইপিথেলিয়াম যেটা বলি আমরা, জাংশনটা। সিমেন্ট এনামেল জাংশনে ম্যাম। হ্যাঁ, সিমেন্টাল জাংশনে যে আমার জিঞ্জিভাল যে এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট থাকে, এপিথেলিয়াল অ্যাটাচমেন্ট যদি আমার এপিক্যালি মাইগ্রেট করে, তখন আমার সিমেন্ট এনামেল জাংশনে যখন এক্সপোজ হয়ে যায়, তাহলে সিমেন্ট এনামেল জাংশন এক্সপোজ হলে তো আমার শিরশির লাগার কথা না, কিন্তু এখানে কিছু ভেরিয়েশন আছে না সিমেন্ট এনামেল জাংশনের মধ্যে, কিছু আছে এজ টু এজ, কিছু আছে ওভারল্যাপ, আবার কিছু আছে গ্যাপ জাংশন আছে। অ্যানাটমিতে ডেন্টাল অ্যানাটমিতে পড়েছো না গ্যাপ জাংশন?
জি ম্যাম। 10% কেজে এটা গ্যাপ জাংশন থাকে, অর্থাৎ সিমেন্ট এনামেল জাংশনের মধ্যে এখানে গ্যাপ থাকে। তো গ্যাপ মানে কি, যদি সিমেন্ট এনামেল মধ্যে তাহলে ওখানে এক্সপোজ হবে, ডেনসিটি এক্সপোজ হবে, কারণ ডেনসিনকে ক্রাউনের দিকে ঢেকে রাখে এনামেল, রোটের দিকে ঢেকে রাখে সিমেন্ট। তাহলে যদি এখানে যদি এক জায়গায় ক্রাউন এনামেল এবং সিমেন্ট কিন্তু ইয়ে না হয়, জাংশনের যে ইয়ে থাকে, গ্যাপ থাকে, তাহলে ওখানে ডেনসিনটা এক্সপোজ হবে। তার কারণে ডেনসিনটা এক্সপোজ হওয়ার কারণে আমার এখানে হাইপার সেনসিটিভিটি ডেভেলপ করবে। তাহলে ক্রনিক পেরিওডন্টাইটিস, পেরিওডন্টাইটিস মানে পেরিওডন্টাল পকেট থাকে। ক্রনিক পেরিওডন্টাইটিসের 1 নম্বর মানে সাইন বলো, সাইন হচ্ছে পেরিওডন্টাল পকেট থাকবে। পেরিওডন্টাল পকেট মানে ইপিথেলিয়াল অ্যাটাচমেন্ট থাকে, এপিক্যালি মাইগ্রেট ডিজিজের মধ্যে আমরা কমন ডিজিজ লিখলাম যে ক্রনিক পেরিওডন্টাইটিস। ক্রনিক পেরিওডন্টাইটিসের একটা সাইন হবে পেরিওডন্টাল পকেট। পেরিওডন্টাল পকেটের কারণে আমাদের এখানে এপিক্যালি মাইগ্রেট হবে, জাংশনাল লিপিডিয়াল অ্যাটাচমেন্ট থেকে এপিক্যালি মাইগ্রেট হবে, যার কারণে সিমেন্টের নামে জাংশনটা এক্সপোজ হবে। যদি গ্যাপ জাংশন থাকে 10% কেজে গ্যাপ জাংশনের কারণে ডেন্টিনটা এখানে এক্সপোজ হয়, যার কারণে আমার ডেন্টিন হাইপারসেনসিটিভিটি ডেভেলপ করে। ক্লিয়ার এখন? Yes, ma'am. জিঞ্জিভাল রিসেশন, জিঞ্জিভাল রিসেশন, রিসেশন মানে কি? ডিস্ট্রাকশন, আর কি জিঞ্জিভাটা ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া। জিঞ্জিভাল রিসেশন হলো জিঞ্জিভাল অ্যাটাচমেন্টটা এপিক্যালি মাইগ্রেট হবে, কিন্তু এখানে পেরিওডন্টাল পকেট থাকবে না। দুইটা আলাদা, একটা ক্রনিক পেরিওডন্টাইটিসে একটা পেরিওডন্টাল পকেট থাকবে, আর জিঞ্জিভাল রিসেশনে পেরিওডন্টাল পকেট থাকবে না, কিন্তু এখানে জিঞ্জিভাল অ্যাটাচমেন্টটা এপিক্যালি মাইগ্রেট হবে, জিঞ্জিভা থাকবে না। অথবা এখানে জিঞ্জিভাটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, লস হয়ে যাবে জিঞ্জিভাটা, যার কারণে ওই যে একই জিনিস লস হওয়ার কারণে এখানে এটা সিমেন্টো এনামেল যে জাংশনটা এটা এক্সপোজ থাকবে, এটার কারণে রিসেশন হবে, এটার কারণে সেনসিটিভিটি ডেভেলপ করবে। অথবা অনেক সময় দেখা যায় জিঞ্জিভা রিসেশন হওয়ার কারণে অ্যাব্রেশন, ওই জায়গাটাতে অ্যাব্রেশনটা অনেক দ্রুত হয়। কেন? সিমেন্টাম তো এনামেলের চেয়ে কম শক্ত না, জি ম্যাম। হার্ডনেসটা কম, যার কারণে এটা ইজিলি অ্যাব্রেডেড হয়ে যায়। যখন জিঞ্জিভাল রিসেশন হয় তখন আমার যখন ব্রাশ করি তখন আমার সিমেন্টামটা দ্রুত লস হয়ে যায়, সিমেন্টামটা দ্রুত লস হওয়ার কারণে ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়, যার কারণে জিঞ্জিভাল রিসেশন হলে ডেন্টিন হাইপারসেনসিটিভ ডেভেলপ করে। ট্রমা, এরপর নেক্সট হচ্ছে ট্রমা। ট্রমার কারণে আমার টিস্যু ডেভেলপ করতে পারে, যদি কোনো কারণে ট্রমা লাগলো, আমার একটা পার্ট ফ্র্যাকচার হয়ে গেল, তখন আমার সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে আনলাইন ডিপ মেটালিক ফিলিং। দেখো এক শিশিরে কত কস। আনলাইন, আগে আমরা বলি মেটালিক ফিলিং। মেটালিক ফিলিং কি কি আছে বলো তো? Amalgam. অ্যামালগাম ফিলিং। হ্যাঁ, ধরো আমরা অ্যামালগাম, একটা পেশেন্ট আমার কাছে একদম কেরিস নিয়ে আসলো, আমি এখানে অ্যামালগাম ফিলিং দিয়ে দিলাম। ডিপ, ডিপ মানে হচ্ছে ডেন্টিনের মধ্যে একদম পাল্পের কাছাকাছি যদি ক্যাভিটি হয়, তাহলে আমি একটা মেটালিক ফিলিং দিয়ে দিলাম, কোনো পাল্পে প্রোটেকশন না দিয়ে। কারণ কেন? মেটালিক ফিলিং এ একটা থার্মাল কন্ডাক্টিভিটি আছে না? Yes, ma'am. জি ম্যাম। ঠান্ডা গরমে রেসপন্স করবে, যার কারণে ঠান্ডা গরমে রেসপন্স করলে তার মানে কেন আমার শিরশির লাগবে। এখন যদি এটা যদি আমি আনলাইন, অনেক সময় তাহলে আমরা ফিলিং করবো না, ফিলিং করি, কিন্তু আমরা ফিলিং করি যে পাল্পে প্রোটেকশন দিয়ে ঠান্ডা গরমে যখন রেসপন্স করে থার্মাল কন্ডাক্টিভিটিকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা বেস দিই অথবা লাইনিং দিই, এরপর আমরা মেটালিক ফিলিংটা দিই। তো যদি কোনো কারণে আমরা লাইনটা না দিই, লাইনিংটা যদি না দিই, বেসটা যদি না দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট গিয়ে থার্মাল কন্ডাক্টিভিটির কারণে আমার হাইপার সেনসিটিভিটি ডেভেলপ করবে।
এটা জিনিসটা বোঝা গেল কিনা? Yes, ma'am. এখন আসে পকেট রিডাকশন সার্জারি, এটা পেরিওডন্টাল ডিজিজের ক্ষেত্রে
বলা হয় পেরিওডন্টাল পকেট। পেরিওডন্টাল পকেট আমরা রিডাকশন করতে চাই, অর্থাৎ গ্যাপটাকে যদি কমাতে চাই তখন এটা বলা হয় পেরিওডন্টাল সার্জারি বলে, পকেট রিডাকশন সার্জারি। অনেক সময় পেরিওডন্টাল থেরাপির কারণেও পেশেন্টদের হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে, একটু মনে রাখলে হবে। আফটার পেরিওডন্টাল সার্জারি অর পকেট রিডাকশন সার্জারি পেশেন্টদের হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে টুথ প্রিপারেশন ফর ক্রাউন। টুথ প্রিপারেশন ফর ক্রাউন, এটা কি বুঝছি কিনা? ক্রাউন মানে বুঝি আমরা যেটা ক্যাপ বলি, হ্যাঁ, লাগানো যখন আমরা যখন অপারেশন করি করতে হবে না, ক্যাপ ঢুকবে। অনেক সময় ইয়া দেওয়া হয়, নর্মালি আমরা রোড ক্যানাল করার পরে ক্যাপটা লাগে, কোনো শিশু কারণ নেই। যদি ভাইটাল টিতে যদি আমরা ক্রাউন প্রিপারেশন করি, টুথ প্রিপারেশন করি ক্রাউনের জন্য, তখন সেখানে যদি আমরা তো এনামেলটা ফেলে দিচ্ছি, তাহলে ডেন্টিনটা এক্সপোজ না, তখন পেশেন্টের শিশি লাগবে। ঠিক আছে? জি ম্যাম। এখন একটু পরে দেখো কি নাম্বার 3 ইরোশন, এরপর ডেন্টাল ক্যারিজ, dental caries, তারপরে ক্র্যাক টুথ সিনড্রোম, ফ্র্যাকচার টুথ, হ্যাঁ, তারপর ফ্র্যাকচার টুথ, লিকেজ অফ রেস্টোরেশন, পেরিওডন্টাল ডিজিজ, restoration or microleakage of restoration, periodontal disease, জিঞ্জিভাল তারপর? ডিসিশন, হ্যাঁ, gingival recession, pocket reduction surgery, ট্রমা, তারপর অনলাইন ডিপ মেটালিক কুলিং, metallic filling, টুথ প্রিপারেশন ফর ক্রাউন। আচ্ছা, tooth preparation for crown। যখন হাইপারসেনসিটিভ কজ গুলো বলো, তাহলে আমরা একদম শুরু থেকে যেভাবে বলছি ওইভাবে বলতে হবে। আর একটা হচ্ছে তুমি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হাইপারসেনসিটিভিটি, তাহলে আনসার কি হবে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হাইপারসেনসিটিভিটি সেম এগুলো একই সেম আনসার। আবার মনে করো আমাদের কজ করেছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো করি না, তাহলে আনসার কি দিব? এরকম যেন না হয়, এই জন্য তোমরা অবলিক দিয়ে পাশে লিখে রাখো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ টুথ হাইপারসেনসিটিভিটি আর কজেস অফ টুথ হাইপারসেনসিটিভিটি। এখন আসে হচ্ছে আমরা কি কারণে টুথ হাইপারসেনসিটিভ হয়, ডেন্টিন এক্সপোজ হলো ঠিক আছে, কিন্তু কি কারণে হচ্ছে? এই যে এটা বলা হয় যে মেকানিজম অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটির মেকানিজমটা, যেটাকে বলা হয় কতগুলো থিওরি আছে, থিওরি অফ ডেন্টিন হাইপারসেনসিটিভিটি। এই থিওরিটা মানে তোমরা 10K তে পড়েছো, তাই না? জি ম্যাম, ক্যান্টিনে পড়েছিল। হ্যাঁ, এটা অ্যানাটমিতে আছে, আমরা 10K তে পড়ছিলাম। তো একটা হচ্ছে ডিরেক্ট ইনারভেশন অর নিউরাল থিওরি, এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, তোমাদের এই আইটেমে এগুলো পরীক্ষা আসে। direct innervation or neural theory. Number 2, odontoblastic receptor theory. Number 3, hydrodynamic theory or fluid movement theory. কোনটা বেশি অ্যাকসেপ্টেবল এখানে? হাইড্রোডাইনামিক থিওরি। তাহলে প্রথমে আসে আমরা একটু শর্ট করে পড়বো, এটা শেষ করে, এটা পরে আমরা আজকে লেকচার এখানে শেষ করবো। ডিরেক্ট ইনারভেশন থিওরি, ছেড়ে দিব, এটা আগামী দিন পড়াবো। জি ম্যাম, এর আগে পেজটা, ম্যাম এর আগে স্লাইডটা এটা দিলাম তো। ম্যাম, বাইগুলোর পরে, হ্যাঁ ম্যাম, বাইগুলোর পরে ক্লাসে করাইন ম্যাম, কারণ আবার নতুন করে কোনটা বুঝি নাই ম্যাম, বাকিগুলোর পরে ক্লাসে পড়াইন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের পার্সেন্টেজটা দাও আমাকে। আচ্ছা, আমি একটু